এসব কি? এই পোশাক, দাড়ি, এই গলার মালাগুলো, মাথায় এই পাগড়ি, আরে দাড়ি, কি হচ্ছে এসব? তো তোর জন্যই তো অপেক্ষা ছিল রে, তোর জন্যই তো অপেক্ষা ছিল। আমার এতদিনই জঙ্গল, আমার সব শিষ্যরা সকলেই তোর জন্যই অপেক্ষা করছে রে। আমার শাসন করা মসনদে তার মুন্ডচ্ছেদ না করলে আমার নামও মিরাজউদ্দিন খিলজি না। বোধ বুদ্ধি লোপ পেয়েছে তোর, বিনাশ হবি আজ আবার। ধর্মান্ধ হয়েছিলি তুই, আজ আমার এই জপমালার সর্পরূপ নিয়ে তোর গলায় পিছিয়ে দেব। বদলাই সিমাইকো বৌদ্ধ বিহার থেকে পালাচ্ছে। তু বদলাই সিমাইকোর এতদিনের জমা প্রতিশোধ নেবার পথে বাধা হয়ে দাঁড়াস? বিশ্বাসঘাতক। নমস্কার, গল্প, কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা দেবোত্তম দের লেখা বৈশ্বরণ। বৌদ্ধ বজ্রযানের অন্যতম দেবতা ভগবান বৈশ্বরণ অথবা বৈশ্রবণ। তিনি পৃথিবীর 4 শক্তিধর রাজার মধ্যে অন্যতম। 4 দিকপালের মধ্যে উত্তর দিকের রক্ষক। বৌদ্ধ ধর্মমতে অরণ্য ও সম্পদের দেবতা বৈশ্বরণ হিন্দু দেবতা কুবেরের বৌদ্ধ রূপ। আমাদের আজকের এই গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। রাত গভীর হয়ে এসেছে। তার মধ্যেই কেবল ঢুলু ঢুলু চোখে চেয়ারে বসে থাকা অবস্থায় সুশান্ত ঘুমে বিগড় হয়ে ঢুলছিল। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল সুশান্তর। ফোনটা ধরতে যেতে ফোনের ওপার থেকে তার সহকর্মী জয়ন্তের কণ্ঠস্বর শুনতে পেল সে। সুশান্ত তাকে বলল, কি হলো ভাই জয়ন্ত? ওদিকে কোনো অসুবিধা হলো নাকি আবার? ফোনের ওপার থেকে তার কথা শুনে জয়ন্ত বলল, আরে না না ভাই, সেরকম কিছুই হয়নি। এই টহল দিতে দিতে তোমাকে ফোন করে দেখলাম যে তুমি আদেও ঘুমিয়েছো নাকি জেগে আছো। হ্যাঁ ভাই, ঘুমোতেই যাচ্ছিলাম, চোখটাও লেগে গেছিল আর কি। তা তুমিই বলো, কতটা দূর গেলে টহল মেরে? অবশ্য তুমি আমার আগে চাকরিতে জয়েন করেছো এটা আমি জানি। তোমার তো এই জঙ্গল চেনা। আরে না না, এত বড় এই সরল পাতার ডুয়ার্সের জঙ্গল সব রাস্তা চেনা নয়, বিশেষ করো ভাই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, এতক্ষণ টহল মেরে সদ্য গিয়েছিলে, আমার ফোন করাটা উচিত হয়নি অবশ্য। এই তুমি ঘুমো, হ্যাঁ, আমি ফিরে আসবো একটু পরেই। আরে 2-3 বার একটু আশপাশটা ঘুরে, সত্যি কথা বলতে আমারও ভীষণ ঘুম পাচ্ছে ভাই। একে গোটা জঙ্গল ঘুমোচ্ছে গভীর ঘুমে। ডাকছি, হ্যাঁ, কেমন? শুভরাত্রি। সুশান্ত তার কথায় ঘাড় নাড়িয়ে শুভরাত্রি বলে ফোনটা কেটে দেয়। আলিপুরদুয়ারের চিলাপাতার এই ডুয়ার্সের সরল পাতার জঙ্গলে তারা দুজন বন দফতরের অফিসার। এই জায়গাটা বন দফতরের এক মুখ্য কোয়ার্টার একসময় ছিল, তবে 2019 সালের পর এই কোয়ার্টারটা বন্ধ করে তার বদলে এই অঞ্চল থেকে বেশ খানিকটা দূরে যাতায়াতের সুবিধার্থে নতুন একটা কোয়ার্টার তৈরি করা হয়। এরপর এই বন দপ্তরের কোয়ার্টার তারপরে বন্ধ হয়ে যায়। আবার এত বছর পর 2026 সালে এপ্রিল মাসে আলিপুরদুয়ারের সরল পাতার এই জঙ্গলের বন দপ্তরের কোয়ার্টারটা খুলে দেয়া হয় একটা গুরুতর কারণে। এই সরল পাতার ডুয়ার্সের জঙ্গল থেকে নাকি ইদানিং প্রচুর চোরা শিকারীদের আনাগোনা বেড়েছে। গভীর রাতে এই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে কুড়ুলে গাছ কাটার শব্দ। তবে স্থানীয়রা সেটাকে জঙ্গলের ভেতরের থাকা দাতাল হাতিদের কথা বলে। কিন্তু এই সরল পাতার জঙ্গলের বেশ কাছাকাছি একটা রিসর্টে কয়েকজন পরিবেশপ্রেমী ঘুরতে এসে সেই জঙ্গলের দিক থেকে কোদাল চালাবার শব্দ শুনতে পেয়ে চোরা শিকারীদের উপদ্রবে ডুয়ার্সের বনভূমি ধ্বংসের আশঙ্কায় রাজ্যের বন দপ্তরের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠায়। আর তারপরেই তাদের হস্তক্ষেপেই আবারও এই সরল পাতার জঙ্গলের বন্ধ কোয়ার্টার খোলা হয় দ্রুততার সাথে। আর সেখানেই নতুন দুজন
বন দপ্তরের অফিসারকে নিয়োগ করা হয় 1 মাসের ব্যবধানে। টর্চ হাতে একটা গানের সুর ধরে জঙ্গলের সরু রাস্তা দিয়ে হাঁটছিল জয়ন্ত। টর্চের আলো তার মাথার চারদিকে থাকা বড় বড় গাছগুলোর পাতায় পড়ায় মাঝে মধ্যেই গাছগুলো থেকে রাত জাগা কোনো কালচে পাখি যেন উড়ে যাচ্ছিল চোখের নিমেষে। জয়ন্ত হেসে বলল, কি আর করি বলো, তোমাদের সবার ঘুমের ব্যাঘাত ঘটানোই তো আমার পেশা। তাই টর্চ হাতে এদিক ওদিক করে বেড়াচ্ছি। ধ্যাত, আমিও না, এই পাখিগুলো আবার কথা বলতে পারে নাকি? আমারও সত্যি মাথাটা একেবারে গেছে বোধ হয়, না হলে আবার এমন কথা বলি। সে হাঁটতে লাগলো সামনের জঙ্গলের দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। এতক্ষণে জঙ্গলের বেশ অনেকটা ভেতরেও চলে এসেছে হাঁটতে হাঁটতে। চোরা শিকারি তো দূরের কথা, গাছের পাতাও যেন হাওয়ায় নড়ছে না। আর চোরা শিকারীরা সামনে এলেও বা কি, তার কাছে তো বন্দুক আছে। ধমকে চমকে ভয় দেখিয়ে দিব্যি তাকে শ্রীঘরে পাঠিয়ে দেবে সে। এই সবুজে ঘেরা এত সুন্দর জঙ্গলকে নষ্ট করার চিন্তা করাও পাপ। জয়ন্ত প্রথম যখন দক্ষিণবঙ্গের একটা জঙ্গল থেকে এই কোয়ার্টারে বদলি হয়ে ট্রেন করে আসছিল, তখনই ট্রেনের মধ্যে আলাপচারিতায় একজন বয়স্ক লোক তাকে জানায় এই ডুয়ার্সের জঙ্গল হলো স্বয়ং নাকি ঈশ্বরের 2 চোখের মধ্যে 1 চোখ। সত্যিই লোকটার কথাটা যে কতটা ঠিক তা বুঝতে অবশ্য বেশি অসুবিধা হয়নি জয়ন্তর। এই সরল পাতার জঙ্গল রাতের অন্ধকারে হয়তো নিজের আধারে ঢাকা থাকতেই পারে, কিন্তু দিনের আলোয় তা যেন সূর্যের ঢালা রোদ্দুরে সেজে ওঠে। সবুজের সমারোহ দেখা যায় দূর থেকে দূরে। এই জঙ্গলের মধ্যে নাকি হীরা নামের ছোট্ট একটা নদীও বয়ে যায়। জঙ্গল থেকে দূরের খানিকটা পাহাড়ি পথ দিয়ে যেটা নেমে এসেছে, সেখানে জঙ্গলের হাতিরা জল খেতে আসে। এই সরল পাতা জঙ্গলের মধ্যে দিয়ে সেই নদী প্রবেশ করেছে। আর তাছাড়া এই জঙ্গল বাকি সদস্যরাও তো রয়েছে। গজরাজ থেকে বনমরুক, বাইসন থেকে ময়ূর, বনশুয়োর থেকে আরও কত নানান প্রজাতির পাখি রয়েছে। আর এই জঙ্গলের বিস্তৃতি তাও তো কম নয়। এইসব ভাবতে ভাবতে হঠাৎ একটা জোরালো আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল সে। আর তার সাথে সে চেষ্টা করলো সে ঠিক শুনছে কিনা তা বোঝার, কিন্তু না, ভুল শোনেনি সে। সত্যি আওয়াজটা হচ্ছে, যেন গাছের মধ্যে কুড়ুল দিয়ে জোরে জোরে কোপ দিচ্ছে কেউ। সে তা শুনে বলল, এটা তো গাছ কাটার আওয়াজ। তাহলে কি কেউ লুকিয়ে গাছ কাটছে? না, আগে শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা দেখি। টর্চটা বরং নিভিয়ে দিয়ে হাঁটি, আলো দেখতে পেলে পালাতে পারে। কথাটা বলে টর্চটা নিভিয়ে প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে জয়ন্ত সেই কুড়ুলে গাছ কাটার আওয়াজটা কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করল। তারপরেই সে ঘাড়ের ঝোলানো বন্দুকটাকে হাতের সামনে নিয়ে ধীর পায়ে সেই আওয়াজটাকে লক্ষ্য করে এগিয়ে গেল জঙ্গলের আরও খানিকটা ভেতরের দিকে। কিন্তু সে যত বেশি জঙ্গলের ভেতরে যাচ্ছে, সে শুধু কুড়ুল নয়, এবারে যেন কয়েকটা গাছ পড়বারও শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। সে এখনো অন্ধকারে। এমন সময় হঠাৎ বন্দুক তাক করে সামনের দিকে ধরে চেঁচিয়ে বলল, কে আছিস? হ্যাঁ, বেরিয়ে আয় বলছি, নাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। সাহস তো কম না? এত রাতে লুকিয়ে লুকিয়ে গাছ কেটে চুরি করিস? সারা জীবন হাজতে কাটাবি বেটা। হ্যাঁ, বেরিয়ে আয় বলছি, নাহলে কিন্তু আমি এক্ষুনি গুলি চালাবো। আয়। কথাটা বলে জয়ন্ত থামতেই হঠাৎ সেই গাছের মধ্যে চলা কুড়ুলের আওয়াজটা বন্ধ হয়ে গেল। তাতে জয়ন্ত ভাবল তার কথা শুনে নির্ঘাত হয়তো চোরা শিকারী ভয় পেয়েছে, কিন্তু তার হলো না। বরং তার বদলে আবার জোরে জোরে জঙ্গলের আরও ভেতরে থাকা গাছের মধ্যে কুড়ুল চালাবার আওয়াজ শুনতে পেল সে। এবারে সে রাগের মাথায় বাধ্য হয়েই টর্চটা জ্বালিয়ে সামনের জঙ্গলের আরও গভীরে ঢুকতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার সামনের দিক থেকে একটা আওয়াজ শুনতে থমকে দাঁড়ায় সে, একটা হাতির ডাকের। আর সামনের দিকে ফেলা টর্চের আলোতেও সে দেখতে পেল একটা দাঁতাল হাতি এগিয়ে আসছে এই পথে। তা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না জয়ন্ত। তার মানে এই দাঁতাল হাতিটাই তাহলে এতক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে ওরকম শব্দ করছিল, এগিয়ে আসছিল, সেটাকেই এতক্ষণ ধরে ভুল শুনছিল সে। জয়ন্ত সেখান থেকে দৌড়তে শুরু করল। এ নেহাত কোনো পাগলা হাতি হবে, না হলে এমনভাবে
এত রাতে জঙ্গল দিয়ে এভাবে ছুটাছুটি করবেই বা কেন? হাতিটাকে সেই অবস্থায় দেখে আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে জয়ন্ত এবার দৌড়তে লাগলো তার কোয়ার্টারের দিকে। আর এমন সময়ে হঠাৎ তার পিছনে থাকা হাতিটা জোরালো গতি নিয়ে তাকে তাড়া করতে শুরু করলো। জয়ন্ত থামলো না, কিন্তু সেই দাঁতাল হাতির হাত থেকে বাঁচতে সে কোয়ার্টারে ফিরে যাওয়ার রাস্তা না ধরে জঙ্গলেরই একটা রাস্তার পথ অনুসরণ করে দৌড়তে লাগলো। আর বেশ খানিকটা এগোতেই সে আর সেই হাতির ডাক শুনতে পেল না। তার সামনের একটা গাছ ধরে থেমে হাঁসফাঁস করতে করতে বলল, হাতিটা বোধহয় জঙ্গলের অন্যদিকে চলে গেছে, না হলে দুঃখ ছিল কপালে। আজ একটা যাক, না না, আগে জীবন তারপর ডিউটি, আমাকে কোয়ার্টারে ফিরে যেতে হবে। আর তাছাড়া ওই হাতিটাই বোধহয় এতক্ষণ ওভাবে শব্দ করছিল। যাকে এই বলে সে টর্চের আলো পেছনে ফেলে আবার হাঁটতেই যাচ্ছিল। এমন সময় সে যা দেখলো তা দেখে খানিকটা অবাকই হলো। সে যে পথ দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে তা যেন কেমন মিলিয়ে গেছে। বড় বড় ঝোপ জঙ্গলের আদর নিয়েছে, কিন্তু এ কি করে সম্ভব? সে তো এখানে সরু একটা রাস্তা দিয়ে এসে পৌঁছেছিল। তাহলে জায়গাটা এভাবে অদ্ভুতভাবে কিভাবে তার চোখের নিমেষে পাল্টে গেল? তার কোনো কারণ খুঁজে পায় না সে। তবে এ পথ দিয়ে যে সে আর কোয়ার্টারে ফিরতে পারবে না তা সে স্পষ্ট বুঝতে পারল। এমন সময় হঠাৎ সে পেছনের দিক থেকে একটা জলের ক্ষীণ স্রোতের শব্দ শুনতে পেল। টর্চের আলো ফেলতেই সে দেখতে পেল একটা সরু নদী বয়ে চলেছে সেদিকে। জয়ন্ত ভাবল এটাই বোধহয় সেই হেরা নদী হবে। নিশ্চয়ই এই নদীর পাশ দিয়ে কোয়ার্টারে ফিরে যেতে পারবে সে। তাই সে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও খুব একটা লাভ হয় না তার। চারিদিকে শুধুই বড় বড় ঝোপ জঙ্গল দেখতে পায় সে। জয়ন্ত যেন একেবারে দিশেহারা হয়ে পড়ে। সে কোয়ার্টারে আবার ঠিক কোন দিক থেকে ফিরে আসবে তার কোনো রাস্তাই পায় না। কি করবে এখন? সুশান্তকে কোয়ার্টার থেকে জঙ্গলে আসতে বলবে, কিন্তু সে জঙ্গলের কোন প্রান্তে আছে তাও বা কিভাবে বুঝবে সুশান্ত? জয়ন্ত একবার চারিদিকে ভালোভাবে তাকিয়ে বলল, আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এখন কোয়ার্টারে ফিরবো কি করে? উফ, না, টর্চ নিয়ে ভালোভাবে দেখি। নিশ্চয়ই একটা না একটা কোনো রাস্তা থাকবে এখান থেকে কোয়ার্টারের দিকে ফিরে যাওয়ার। দেখি। এই বলে সে হাঁটতে লাগলো ঝোপ জঙ্গলের মধ্যেই টর্চের আলো ফেলে। আর তখনই টর্চের আলোয় তার চোখে পড়ল নদীর ওপর বেশ খানিকটা দূরে থাকা একটা বাঁশের সাঁকোর ওপর। জয়ন্ত কোয়ার্টারে ফিরে যাবার কোনো রাস্তা না পেয়ে সে সেই সাঁকোর দিকে এগিয়ে যেতে লাগলো। তবে সাঁকো দিয়ে তার যাওয়াটা আদৌ সুরক্ষিত কিনা বা এই সাঁকোটার কোনো অংশ আদৌ ভাঙা কিনা সেটা দেখল। সেই সন্দেহ মনে নিয়েই সে সেই বাঁশের সাঁকোর মধ্যে উঠে টর্চের আলো নিচে ফেলে ধীর পায়ে হাঁটতে লাগলো। বাঁশের সাঁকোর মধ্যে থাকা বাঁশগুলো পুরনো হাওয়ায় বেশ মচমচ করে শব্দ করতে লাগলো। তার হাঁটার সময় আর তার সঙ্গেই আরেকটা সাঁকোর নিচের দিক থেকে হেরা নদীর জলের স্রোতের ক্ষীণ শব্দ পেল। জলের স্রোত জঙ্গলের এই চত্বরে ক্ষীণ থাকে, কিন্তু চোরা কাদা রয়েছে। বাঁশের সাঁকো দিয়ে হাঁটতে হাঁটতে সাঁকোর অন্য প্রান্তে একটা সরু রাস্তা দেখতে পেল জয়ন্ত। সে হাঁটছিল এমন সময় হঠাৎ তার পিছনে থাকা সাঁকোর মধ্যে একটা হাতির ডাক শুনতে পেয়ে পিছনে তাকাতেই সজোরে কেউ কুরুলের কোপ বসালো তার ঘাড়ের ওপরে। আর তার সঙ্গেই প্রচণ্ড জোরালো একটা চিৎকার করে সাঁকোর মধ্যে থেকে তার নিজের ঘাড় ধরে ছটফট করতে করতে সাঁকোর নিচের নদীর জলে পড়ে গেল জয়ন্ত। হেরা নদীর কালচে জলটা ধীরে ধীরে খানিকটা রক্তস্নাত হয়ে উঠল জয়ন্তের রক্তে। ছটফট করতে করতে ধীরে ধীরে নদীর জলের মধ্যে ডুবে যেতে লাগলো জয়ন্ত। সে সেই অবস্থায় কোনো রকমে আরও একবার চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। জলের নিচে চোরা কাদায় ধীরে ধীরে সে ডুবে যেতে লাগলো। আর সেই দৃশ্য দেখে বাঁশের সাঁকোর উপর থেকে একটা বাচ্চা হাতির শাবক অন্য প্রান্তে চলে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। একজন কুরুল হাতে এক মহিলাও হাঁটতে লাগলো তাকে অনুসরণ করে। আর তারপর সেও কেমনভাবে জানি মিলিয়ে গেল ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারের মধ্যে। পরের দিন সকালে সুশান্ত জয়ন্তের কোনো খোঁজ না পেয়ে প্রায় দুপুর নাগাদ স্থানীয় নিজামপুর থানায় ও বন দপ্তর অফিসে থাকা বাকি অফিসারদের জয়ন্তের নিখোঁজ হবার খবরটা জানালো।
জানালো যে আজ ভোর রাতে একটা জোরালো চিৎকার শুনে ঘুমটা ভেঙে যায় তার। কিন্তু তখনও সে দেখে কোয়ার্টারে জয়ন্ত ফিরে আসেনি। সে তা দেখে কয়েকবার জয়ন্তকে ফোনও করে, কিন্তু মোবাইল সুইচ অফ বলে। তবে সে কোয়ার্টারে আর কিছুতেই বসে থাকতে পারেনি। জয়ন্তর জন্য হওয়া দুশ্চিন্তা আর সেই জঙ্গলের ভেতর থেকে আসা জোরালো চিৎকারের কারণ খুঁজতে রাতেই সে টর্চ হাতে জঙ্গলের খানিকটা ভেতরেও যায়। জয়ন্তকে বারবার সে নাম ধরে ডাকলেও তার আর কোনো সাড়া পায়নি সে। তারপর বাধ্য হয়ে দুশ্চিন্তায় পড়ে খবরটা বাকিদের জানায় জয়ন্ত গতকাল রাত থেকে নিখোঁজ। অবশ্য সে যে জঙ্গলের ভেতর থেকে একটা চিৎকার শুনতে পেয়েছিল সেটাও সে সকলকে জানিয়েছে। ইতিমধ্যেই জঙ্গলের মধ্যে তাকে খোঁজাখুঁজিও শুরু করেছে পুলিশ অফিসার থেকে বন দপ্তরের অফিসারেরা। আর এর মধ্যেই হঠাৎ সুশান্ত তার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে পেছন ঘুরে তাকাতেই একটা বয়স্ক পাগলাটে লোক তাকে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখান থেকে পালিয়ে যান স্যার, এখান থেকে যান, পালিয়ে যান। এখানে থাকলে আপনি মরবেন, আপনিও মরবেন। তাই বাঁচতে চাইলে পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান, না হলে মরবেন। এই জঙ্গল ছেড়ে চলে যান, চলে যান দূরে, পালিয়ে যান, পালিয়ে যান। কথাগুলো বলতে বলতে লোকটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল কোয়ার্টারের বাইরের দিকে। লোকটা এতটাই দ্রুততার সঙ্গে সেখান থেকে চলে গেল যে তাকে কিছু বলবার সময় পেল না সুশান্ত। বেলা আরও খানিকটা বাড়লেও জয়ন্তের কোনো খবরই পাওয়া গেল না সেভাবে। বন দপ্তরের অফিসাররা আবার তাদের কোয়ার্টারে ফিরে যাবার আগে জয়ন্তর সঙ্গে দুজন সহকারীকে রাতে টহলদারির জন্য রেখে যাওয়ার প্রস্তাব দিলেও জয়ন্ত তাতে সায় না দিয়ে সে একাই কোয়ার্টারে রাতে থেকে টহলদারি দেবে বলে জানায়। আজ সন্ধ্যের পরপর অনেকক্ষণ হলো সেই যে কোয়ার্টারের বিদ্যুৎ গেছে, এখনও তার ফিরে আসার কোনো নামগন্ধই নেই। আর তার মধ্যেই আবারও আকাশে মেঘের গুরুগম্ভীর ডাক শোনা যাচ্ছে। আজকে রাতেও বোধহয় ঝড় বৃষ্টি হবে। এসবের মধ্যেই হঠাৎ সুশান্তর মনে পড়ে গেল জয়ন্তর কথাটা। গতকাল এই সময়েও এই কোয়ার্টারে দুজন বসে কতই না গল্পগুজব করছিল। আর আজ মানুষটার কিনা কোনো খবর নেই। এই জঙ্গল থেকে কোথায় উবে গেল তাকে জানে। জয়ন্তর মন কিছুতেই শান্ত হচ্ছে না যেন। হঠাৎ তার ঘরের বাইরে থেকে দরজায় জোরে জোরে ধাক্কা মারার শব্দ শুনতে পেল সে। তা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সুশান্ত। তারপর সে চেঁচিয়ে বলল, কে কে বাইরে? কোনো উত্তর পেল না সুশান্ত। ঘরের বাইরে থেকে তার বদলে আবার দরজায় টোকা মারবার শব্দটা শুনতে পেল। সুশান্ত টেবিল থেকে মোমবাতিটা হাতে নিয়ে দরজার ছিটকিনিটা ধীরে ধীরে খুলতেই মোমবাতির আলোয় একটা চেনা মুখকে দেখতে পেয়ে বিরক্তি গলায় চিৎকার করে বলল, আরে আপনি! মোমবাতির আলোয় স্পষ্ট হলো তার সঙ্গে এই কোয়ার্টারে দেখা হওয়া সেই বৃদ্ধ পাগলাটে লোকটার মুখটা। লোকটা পাগলই বোধ হয়, তাই ঘন ঘন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকাচ্ছে। সুশান্ত তাকে এবারে খানিকটা ধমকের সুরে বলল, এই কি চান বলুন তো আপনি? হ্যাঁ, আর এভাবে ঘুরে ঘুরে কি খুঁজে বেড়াচ্ছে না? কি মতলবে আবার এখানে এসছে না? কি মতলবে সেটা আগে বলুন তো। আর আপনার নামই বা কি? স্যার, আমার নাম পরেশ। দেখা করেছিলাম তো দুপুরে, মনে নেই? এই যে এইখানে এসে দেখা করলাম। আপনার বয়স তো অল্প, এতেই জীবনটা খোয়াবেন স্যার? দিনের বেলায় তো বললাম আপনাকে এই জঙ্গল ভালো নয়, অন্য কোথাও চলে যান। এখনো বলছি স্যার, অন্য যেখানে খুশি চলে যান, কিন্তু এই সরল পাতার জঙ্গলের আশেপাশে থাকবেন না। আসলে ওর পছন্দ নয় কেউ ওকে বিরক্ত করুক, আর যদি কেউ ওকে বিরক্ত করে তাহলে ও তাকে শেষ করে দেয়, যেভাবে যেভাবে ও আমার বউটাকে মেরেছে। ওই শয়তান মাথা কাটা লামা পুরোহিত ওই 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 তো শেষ করেছে আমার ময়নাকে, ওই শেষ করেছে। লোকটার বলা কথাগুলোর কিছুই বুঝল না সুশান্ত। সে লোকটাকে সব কিছু খুলে বলবার জন্য বলতেই লোকটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে ধীর গলায় তাকে বলতে শুরু করলো, বলছি স্যার, সব বলছি। এই সরল পাতার জঙ্গলের পাশের লোকালয়ে আমার ঘর।
আমি আর আমার স্ত্রী ময়না সেখানেই থাকতাম। এই জঙ্গল থেকে কাঠ কেটে চোরাবাজারিও করতাম এক সময়। কিন্তু একবার আমি জঙ্গলে কাঠ চুরি করতে এসে হাতির তাড়া খাই। তারপর জঙ্গল থেকে পালাতে গিয়ে এই কাছের একটা মাটিতে ওপড়ানো শেকড়ের ধাক্কা খেয়ে কোমরে খুব চোট পাই। তবে ওই হাতি আর আপনাদের মতো বন দপ্তরের অফিসারদের ছাড়া আর কোনো কিছুকে যে এই জঙ্গলে ভয় পেতে হবে তা কোনো দিনও ভাবিনি। ছোটবেলায় বাবা বহুবার বলতো এই জঙ্গলে আরও কেউ একজন নাকি থাকে, তবে তার ভাষা নাকি আমরা কেউ বুঝতে পারি না। নেপালি ভাষায় সে কি সব বলে চলে গোটা রাত। সেই রহস্য খুঁজতে গিয়ে যেই এই জঙ্গলের ভেতরে ঢুকেছে সে আর ফিরে আসেনি। হ্যাঁ স্যার, আরো একটা কথা আমার বাবা বলতো, এই সরল পাতার জঙ্গলের খুব গভীরে কখনো যেতে না। সে কাঠ কাটার প্রয়োজনই হোক বা অন্য কোনো প্রয়োজনে কখনো যেতে না। যারা এই জঙ্গলের গভীরে যায় তারা হারিয়ে যায়। তারা নাকি মুক্তির আশায় এই জঙ্গলকে নতুন কারোর রক্ত সেই লামা পুরোহিতকে উপহার দিয়ে মুক্তি পায়। তা না হলে সে সরল পাতার জঙ্গলেই ঘুরে বেড়ায় অতৃপ্ত হয়ে। যেমন আমার বউটা, সেও একদিন আমার খুব জ্বর থাকায় সংসারের অভাব মেটাতে রাতের অন্ধকারে জঙ্গলে লুকিয়ে কাঠ কাটতে আসে। কিন্তু আর সে ফিরে আসেনি। আজ প্রায় 1 বছর হয়ে গেল। কতবার এই জঙ্গলে আমি লুকিয়ে ঢোকবার চেষ্টা করেছি, কিন্তু হাতের ডাক শুনে আর সাহস হয়নি। তবে তবে আমি নিশ্চিত সে এইবার হয়তো মুক্তি পাবে। কারণ কারণ আপনার সঙ্গে যে স্যার গতকাল রাত্রে নিখোঁজ হয়েছে সে তো মারা গেছে। তাই তাই এবার আমার ময়নাও মুক্তি পাবে। হয়তো হয়তো এতক্ষণে সে পেয়েও গেছে। কিন্তু আপনার কি হবে স্যার? আমি তো সেটাই ভাবছি। এই কোয়ার্টারে আপনি একা। আপনার প্রিয় সহকর্মী এবার মুক্তির জন্য আপনাকেই শেষ করবে। হ্যাঁ স্যার, এটাই এই সরল পাতার জঙ্গলের প্রাচীন প্রবাদ। তাই বলছি স্যার, সময় থাকতে থাকতে পালান পালান পালান, পালিয়ে যান পালিয়ে যান। বাঁচতে চাইলে এই জঙ্গল থেকে পালিয়ে যান স্যার, না হলে কিন্তু আপনিও মরবেন। ওই মাথাবিহীন পুরোহিত আপনার রক্তও তার দেবতাকে উৎসর্গ করবে। স্যার, আপনি পালান। বাঁচতে চাইলে আপনি পালান স্যার, আপনি পালান। আজ জানে কি বার আজকের? হ্যাঁ, সোমবার কেন? সোমবার? আজকে রাতে ওই জঙ্গলের ভেতর পুজোয় বসে স্যার। সারা রাত নেপালি ভাষায় কিসব বলতে থাকে একইভাবে। গোটা এই সরল পাতার জঙ্গল গম গম করে ওঠে ওর কণ্ঠস্বরে। আর সেই মন্ত্র ভোরের সাথে সাথে থেমেও যায়। একে আলো নেই তার মধ্যে। চলুন স্যার, এই কোয়ার্টার ছেড়ে চলুন। সবার আগে তো জীবন। এখনো সময় আছে। জঙ্গলকে কখনোই খাটতে যাবেন না স্যার। রহস্যের ফাঁদে ফেলে আপনাকে কখন যে টেনে নেবে আপনি তার টেরও পাবেন না স্যার। হ্যাঁ, তাই বলছি, সময় থাকতে থাকতে পালিয়ে যান, পালিয়ে যান স্যার, পালিয়ে যান। সুশান্ত তার কথা শুনে জোরে জোরে হেসে উঠল। তারপর কি একটা আরবি শব্দ বলল। বৃদ্ধ লোকটা তা বুঝতে না পেরে বলল, কি বললেন স্যার? এটার মানে কি?
সুশান্ত নিজেও বুঝতে পারল না সেটি কি বলে ফেলেছে। সে আবার বলল, আমি আবার কি বললাম আপনাকে? আমি তো শুধু আপনার কথা শুনে হাসলাম। সত্যি এমন একটা গাঁজাখড়ি গল্প শোনালেন না আপনি, না হেসে আর পারলাম না। শুনুন, সেই জঙ্গলে আপনার ওই বৈধ লামার আত্মাই থাকুক বা দাঁতাল হাতির ভয়ই থাকুক, আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। লোকটা তার কথা শুনে ভাবল সে ওই শব্দটা হয়তো ভুলই শুনেছিল। সে আবার তাকে সতর্কর কণ্ঠে বলল, আপনি ছেলে মানুষই করবেন না স্যার, আমার কথাগুলোকে বিশ্বাস করুন, নইলে নইলে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন। আজ রাতে ও পুজোয় বসে, এই দিন ভালো নয় স্যার, ওর মন্ত্র শুনবেন না স্যার, ও আপনাকে ঠিক ডেকে নিয়ে যাবে। ওর সঙ্গে আপনাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে, তারপর আপনাকেও শেষ করে ফেলবে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি এবার আসুন। লোকটা চলে গেল, কিন্তু তারপরেই হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করায় সে আর সেখানে না দাঁড়িয়ে কোয়ার্টারের সামনে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। সুশান্ত লোকটার কথাগুলো ভেবে শুধু হেসে যেতে লাগলো এক মনে। লোকটা কী সব বলে গেল, কোনো মাথামুন্ডুই নেই, সব মন গড়া বোঝাই যাচ্ছে, সব গুজব। এসব ভাবতে ভাবতে মোমবাতি হাতে কোয়ার্টারের মধ্যে আবার ঢুকতেই যাচ্ছিল সে। এমন সময় হঠাৎ তার কানের পাশ থেকে কি যেন প্রচণ্ড জোরে একটা ফু দিয়ে নিভিয়ে দিল তার হাতে থাকা সেই মোমবাতিটাকে। সুশান্ত তা দেখে আশ্চর্য হয়ে অন্ধকারে চারিদিক তাকিয়ে চেঁচিয়ে বলল, কে? মোমবাতি নেওয়ালা কে? কে আছো? সামনে এসো। না না, কি আর হবে, সব আমার মনের ভুল। হয়তো হাওয়ায় লেগে মোমবাতি এভাবে নিভে গেছে। আবার এটা চালাতে হবে। দেশলাই, এই বাক্সটা কোথায়? এখানেই তো রেখেছিলাম। এই বলে সে কোয়ার্টারের ভেতরে চলে যেতেই একটা মেঘের গুরুগম্ভীর ডাকের সাথে একটা বিদ্যুতের তীব্র ঝলকানির মধ্যে আবছাভাবে দেখা গেল একটা দৃশ্য। জঙ্গলের দিকে হাতে একটা মূর্তি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজন মুন্ডবিহীন লামা পুরোহিত। সে ধীর পায়ে হেঁটে চলেছে জঙ্গলের দিকে, আর তার মাথাবিহীন দেহহীন গায়ের পোশাক মাঝে মধ্যেই হাওয়ার মধ্যে উঠছে। সে ধীরে ধীরে জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ করেই মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। পরেশ দৌড়তে দৌড়তে কোয়ার্টারের বাইরের গেটের কাছে পৌঁছেই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখল। কোয়ার্টারের বাইরের দরজা তার চোখের সামনে আপনা আপনি বন্ধ হয়ে গেল। সেই দরজার সামনের দিক থেকে একটা তীর্যক আলো এসে পড়ল তার মুখের ওপর, আর সেই আলোর দিকে তাকাতেই পরেশ যা দেখল তা দেখে সে প্রচণ্ড জোরে একবার আর্তনাদ করে উঠল। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যেই বোঝা যাচ্ছে সেই মুখটাকে। সেই দরজার দিক থেকে তার সামনে দাঁড়িয়ে আছে, তবে এই মুখ তার অচেনা কেউ নয়। সেই তো এই নিখোঁজ হওয়া বন দপ্তরের অফিসার জয়ন্ত। তার সামনে টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছে, লাল টকটকে ভাটার মতো দুটো চোখ, আর তার মাথাটা কেমন যেন বাঁ দিকে হেলে রয়েছে। এভাবে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। তাকে দেখে মনে হচ্ছে কেউ তার ঘাড়ে কুরুলের কোপ মেরেছে। সে ধীর গতিতে টর্চ হাতে একটু একটু করে দরজার সামনে থেকে এগিয়ে আসতে লাগলো পরেশের দিকে। পরেশ আবার কোয়ার্টারের থাকা সুশান্তর দিকে ছুটতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার খুব সামনে প্রচণ্ড জোরে একটা বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই পরেশ জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটির মধ্যে। আর জয়ন্ত তার সামনে এগিয়ে এসে এবারে পরেশের মাটিতে পড়ে থাকা শরীরটার দিকে ঝুঁকে তারপর এক হাত দিয়ে পরেশের একটা পা ধরে টানতে টানতে নিয়ে গেল কোয়ার্টারের পেছন দিকে থাকা সোজাসুজি একটা অন্ধকার রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে। এমন সময় মুষলধারে বৃষ্টিও শুরু হলো। পরেশের জ্ঞান ফিরে এলো, কিন্তু চোখ খুলে উঠে বসবার চেষ্টা করতেই সে তার মুখের উপরে জয়ন্তকে ঝুঁকে থাকতে দেখল। ঠিক সাহস পেল না উঠে বসবার, তবে সে চোখ ঘুরিয়ে একবার ওই জায়গাটা ঠিক কোথায় তা সে বোঝবার চেষ্টা করতেই দেখতে পেল একটা বাঁশের সাঁকোর মধ্যে সে শুয়ে রয়েছে। পরেশ এবার
ভয়ার্ত কণ্ঠে জয়ন্তকে বলল, দেখুন জয়ন্ত স্যার, আমাকে আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে মারবেন না। দেখুন দেখুন, আপনার মরবার জন্য তো আমি দায়ী না। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। পরেশের কথা শুনে জয়ন্তর মুখে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল। আর তার সঙ্গেই আর একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখল পরেশ। মুহূর্তের মধ্যে তার মুখের ওপর ঝুঁকে থাকা সে মৃত অফিসার কেমন যেন চোখের নিমেষে রূপান্তরিত হলো একটা বৌদ্ধ পুরুষে। তার মাথায় টাক আর গায়ে জড়ানো একটা মেরুন পোশাক। সে তার দিকে রাগান্বিত কণ্ঠে কতগুলো অস্পষ্ট শব্দ বলল। तो बदलाई सिमाई को बदलाको बाटोमा बाधा बन्नेछस् म तँलाई खत्तम पार्नेछु। मेरो गुरुजीको योजना विफल पार्ने कोसिस गर्छस्। म उहाँको मुखको शिष्य जुङ्था तँलाई तस्य गर्नु दिने छैन। এরপরেই সেই বৌদ্ধ সাধু বেশ থেকে আবারও জয়ন্তর রূপে ফিরে এসে তার পূর্বের বলা কথাগুলোর ভাষান্তর করে নিজেই তাকে বলল। জয়ন্তর ফ্যাঁসফাঁসে কণ্ঠস্বর পরে শুনতে পেল। তু বদলাই সিমাইকোর এতদিনের জমা প্রতিশোধ নেবার পথে বাধা হয়ে দাঁড়াস। বিশ্বাসঘাতক তুই তামস। এই বিশ্বাসঘাতকতা তুই সেদিন আমাদের গুরুদেবে বদলাই সিমাইকোর সঙ্গে করেছিলি, মনে পড়ে? কিরে বল। 250 বছর আগে যখন আমাদের বৌদ্ধ বিহারে আক্রমণ করা হয়, তুই তুই আমাদের তখন সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলি। থামাস, তোর জন্য সেদিন গুরুদেবকে মরতে হয় এই জঙ্গলে। মনে করে দেখ, তখন আমরা সবাই প্রার্থনা করছিলাম চৈত্যগৃহে। মনে করে দেখ তুই তখন কি করছিলি তামাস, মনে কর। পরেশের মুখের ওপর ঝুঁকে থাকা জয়ন্তর বলা সব কথা শুনে মাথার ভেতরটা কেমন যেন করে উঠল পরেশের। আর তার সঙ্গে তার দু চোখে ভেসে উঠল একটা ছবি। বারোশো 4 খ্রিস্টাব্দ। শ্রীকর্ণ বৌদ্ধ বিহারের চৈত্যাকক্ষের সামনে বসে বিহারের নতুন আগত শিষ্যদের ত্রিশরণম বুদ্ধ পাঠ করাচ্ছিলেন বিহারের তৎকালীন অধ্যক্ষ তথা বৌদ্ধ লামা বলদাই সিমাইকো। গোটা চৈত্যাগৃহে গমগম করছিল সেই বুদ্ধের ত্রিশরণম বুদ্ধ মন্ত্র। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। বলদাই সিমাইকোর সামনে প্রকাণ্ড বড় সাদাটে বর্ণের এক বুদ্ধের মূর্তি রয়েছে। সেই মূর্তিতে বুদ্ধ শান্তভাবে 2 নয়ন আচ্ছিত করে বসে রয়েছেন, সঙ্গে প্রসন্নের হাসি হাসছেন। আর তার সামনেই জ্বলছে একটি বড় প্রদীপ। আর তার এক কোণে উত্তর দিকে মুখ করে রাখা আরও একটি মূর্তি, সেটা বেদিতে আসীন। তবে এই বিগ্রহটা ভগবান বুদ্ধের নয়, অন্য একজন দেবতার, বৌদ্ধ দেবতা বৈশ্বরণ। মূর্তিটি মাঝারি আকৃতির এবং ললিতাসনে অধিষ্ঠিত। বাম পা ভাঁজ করা আর ডান ঝোলানো পাটি একটি পদ্মের ওপরে এবং একটি শঙ্খের ওপর রয়েছে। তার চোখ দুটো তুলনামূলক বড় এবং ভুরু দুটি কুচকানো। আর ডান হাতে একটি রত্ন খচিত বিজয় ধ্বজা বিদ্যমান। তার বাম হাতে একটি বেদি বিদ্যমান, সেখান থেকে রত্ন খসছে নিচের দিকে। আর তার নিচের 2 হাতের একটিতে গদা এবং আরেকটিতে ত্রিশূল বিদ্যমান। তার মাথায় এক প্রকাণ্ড বড় মুকুট বিদ্যমান এবং তার পেছনে হলদে আলোর আভাও রয়েছে এবং তিনি একটি তুষার সিংহের ওপর বসে রয়েছেন। তার মুখের মধ্যে কোনো হাসি নেই, কেবলই যেন এক ক্রুদ্ধ গাম্ভীর্য পরিলক্ষণ করা যায়। তিনি বলিষ্ঠ দেহী, কিন্তু খানিকটা স্থূলকার
রাজকীয় বর্মে তিনি সজ্জিত এবং গায়ে জড়ানো রেশমি বর্ণের উত্তরীয়, এবং তার চারিদিকে ঘিরে রয়েছে 8 জন ঘোড়ায় উপবিষ্ট আরও দিকের দিকপালগণ। বৌদ্ধ বজ্রযানে তাকে পৃথিবীর চারদিকের শক্তিধর রাজাদের মধ্যে একজন বলা হয়। তিনি এক দিকপাল যাকে উত্তর দিকের রক্ষক বলা হয়। এছাড়াও বাকি যক্ষদের মধ্যে তিনি সবচেয়ে বড় এবং শক্তিশালী। তিনি সম্পদের দেবতা, ধন ঐশ্বর্য প্রদান করেন, তথা অরণ্যেরও কোনো বৌদ্ধ ভিক্ষু যদি বৌদ্ধের পথ অবলম্বন না করে অসততা করে তাহলে তাকে দমন করতে তিনি শাস্তিদাতাও হয়ে ওঠেন। এছাড়াও বজ্রযানে এর উল্লেখ আছে যে তিনি নাকি বুদ্ধকে 8 নাতীয় বিশেষ সুরক্ষা কবচ দান করেন। যক্ষ রাজা হওয়ায় তিনি নিজে বৌদ্ধকে তা দান করেন, যাতে বৌদ্ধ অনুগামীরা কখনোই ধর্মচারণ থেকে না বিরত হতে পারে। বৌদ্ধ নীরবেই সেই সুরক্ষা কবচ গ্রহণ করেন এবং তার শিষ্যদের তা গ্রহণও করতে বলেন। বলদাই সিমাইকো চোখ বুঝে সেই চৈত্যাগৃহের মধ্যে ত্রিশরণম মন্ত্র পাঠ করিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সেখানেই ত্রিশরণম পাঠ করতে থাকা একজন শিষ্য তামস হঠাৎ একটা পাখির জোরালো চিৎকার শুনতে পেয়ে সকলের মধ্যে থেকে চোখ খুলে উঠে চৈত্যাগৃহ থেকে বাইরে বেরিয়ে এসে বৌদ্ধ বিহারের মুখ্য দরজার বাইরে গিয়ে হাতের ইশারায় কাদেরকে যেন ডাকল। তামসের ইশারা দেখে অপর প্রান্তে থাকা সারি সারি ঘোড়া আরোহী তুর্কি সেনা বৌদ্ধ বিহারের দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ তামসের হাত টেনে ধরল তুরক। তারপর সে এগিয়ে গেল বলদাই সিমাইকোর কাছে। বলদাই সিমাইকোকে সব কিছু বলবার আগে হঠাৎ তাকে একটা ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করলো তামস। মাটিতে সজোরে পড়ে গেল তুরক। তারপর ছটফট করতে করতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল একটু একটু করে। তামস বদলাই সিমাইকোকে বলল, তুমি আজই মরবে রামা সিমাইকো। তোমার বৌদ্ধ বিহার ধ্বংস হবে, আর তার সঙ্গে তোমার সব শিষ্যরা। ওই দেখো ওরা ইতিমধ্যেই বৌদ্ধ বিহারে এসে পৌঁছেছে। তোমাকে মারবার শুভ কাজটা বরং আমি করি। আমি একদিন আমার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বলে তুমি আমাকে চড় মেরে বলেছিলে এই বৌদ্ধ বিহার পরিত্যাগ করতে। কি এমন দোষ করেছিলাম আমি? আজ এর শাস্তি তুমি পাবেই। এই বলে সে থুরকের পিঠে বিধানো সেই ধারালো ছুরিটা তার পিঠ থেকে বের করে বলদাই সিমাইকোর দিকে নিক্ষেপ করতেই যাচ্ছিল। এমন সময় বলদাই সিমাইকো তাকে সজোরে ধাক্কা মেরে বুদ্ধের মূর্তির সামনে থাকা বৈশ্বরণ দেবতার মূর্তিটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তামস তা দেখে চিৎকার করে বলল, বদলাই সিমাইকো পালাচ্ছে, যাও কেউ ওকে ধরো। বদলাই সিমাইকো বৌদ্ধ বিহার থেকে পালাচ্ছে। তার চিৎকার শুনে তুর্কি শাসক মিরাজউদ্দিন খিলজি সেই কক্ষের ভেতর প্রবেশ করতেই বলদাই সিমাইকো ঠিক কোন দিক থেকে পালিয়েছে সেই রাস্তাও তাকে দেখিয়ে দিল তামস। কিন্তু মিরাজউদ্দিন খিলজি সেই রাস্তা দিয়ে বলদাই সিমাইকোকে খুঁজতে যাওয়ার আগে একবার তামসের দিকে তাকিয়ে তার হিংস্র দৃষ্টি নিক্ষেপ করল। তার হাতের তরবারি দিয়ে সে দুভাগ করে দিল তমাসের কোমর আর মাথা। পরে সে চোখে দেখা সেই দৃশ্য যেন ধীরে ধীরে আবছা হয়ে গেল। সে সামনে তাকিয়ে দেখল জয়ন্ত তার মুখের সামনে তখনও ঝুঁকে রয়েছে। বৃষ্টি একইভাবে হয়ে চলেছে, আর তার মধ্যেই জয়ন্ত মৃদু হেসে তাকে বলল, তুই বিশ্বাসঘাতক তামস। এবার সবটা দেখে নিজেকে চিনতে পারলি তো? এই জন্মে তুই পড়িস, আর আমি জয়ন্ত। কিন্তু আজ থেকে 250 বছর আগের ইতিহাসে আমি ছিলাম তুরুক আর তুই ছিলি তামস। আর শুধু আমরাই নয়, এই জঙ্গলে যতজন আজ পর্যন্ত মারা পড়েছে তারা সকলেই আমাদের শ্রীকর্ণ বৌদ্ধ বিহারের কোনো না কোনো সদস্য। সেই মন্ত্র 8 নাটীয় মন্ত্রের বলে, কারণ আমাদের গুরুদেব মৃত্যুর আগে সেই মন্ত্র পড়ে
ভগবান বৈশ্যবনের কাছে প্রার্থনা জানান যাতে এই জঙ্গলে তিনি তার প্রতিশোধ পূর্ণ করে মুক্তি পেতে পারেন। শব্দ শুনলি? এবার পরেশের ছদ্মবেশ থেকে বেরিয়ে আয়। 250 বছরের পুরনো তামস বিশ্বাসঘাতক তোর বউ যে এই জঙ্গলে মরেছিল তার পরিচয় শুনতে তুই আরো অবাক হবি। সে কে জানিস? হ্যাঁ, সে হলো সুমাইয়া বৌদ্ধ বিহারের সহায়ক রাধুনির মেয়ে, যাকে তুই পছন্দ করতিস। সব মনে পড়েছে তো এবার? হ্যাঁ, তামস, যেভাবে আমাকে সেদিন তুই মেরেছিলি, আজ আমিও তোকে সেভাবে মারবো। সীমাইকে যে এই দায়িত্ব স্বয়ং আমাকে দিয়েছেন, ঠিক ঠিক সেভাবেই তোকে মারবো, যেভাবে তুই আমাকে মেরেছিলি। বুঝলি? পরেশ একবার নেপালি ভাষায় চিৎকার করে উঠল। ঠিক সেই চিৎকার যখন মিরাজউদ্দিন খিলজি তাকে দুভাগ করেছিল, যখন সে তমাস ছিল। জয়ন্তরূপী থুরকের অবয়ব এবার তমাসের তার চুলের মুঠি শক্ত করে ধরে আগের সাদৃশ্যে ফিরে এসে পরেশকে উল্টো করে শুইয়ে দিয়ে তার আর এক হাতের মধ্যে থাকা একটা ধারালো ছুরি সজোরে বিধিয়ে দিল পরেশের পিঠে। কান খাড়া করা জোরালো একটা চিৎকার করে উঠল পরেশরূপী তামস, আর তার সঙ্গেই তুরকের মুখের ওপর ফিনকি দিয়ে এসে লাগলো তার রক্ত। এরপরেই তারা দুজন অদ্ভুতভাবে মিলিয়ে গেল সেখান থেকেই। জঙ্গলের দিক থেকে একটা জোরালো চিৎকার শুনতে পেয়ে ঘুমটা ভেঙে গেল সুশান্তর। সে ধরপড় করে বিছানায় উঠে বসে বলল, একটা একটা চিৎকার শুনতে পেলাম না? হ্যাঁ, জঙ্গলের দিক থেকেই তো আসছে। হ্যাঁ, এই কিসের চিৎকার গিয়ে দেখি তো। এখন তো কারেন্টটাও ফিরে আসেনি, আর বাইরে বৃষ্টিও তো বোধহয় চলছে। কোয়ার্টারের ভেতরের টেবিলে এখন জ্বলছিল তার জ্বালানো মোমবাতিটা। সেটার আলোতেই সুশান্ত দরজার সামনে দিয়ে বের হতে গিয়ে একবার পাশের দিকের দেওয়ালে রাখা আয়নাটার দিকে তাকালো। চোখ পড়ল, আর তাতেই চমকে উঠল সুশান্ত। আয়নার উপরে নিজেকে কোন রূপে দেখছে, আর তার এত বড় দাড়িই বাইল কোত্থেকে, আর এরকম পুরনো দিনের মুসলিম শাসকদের মতো পোশাক। নিজেকে পুরোপুরি চিনতে যেন দ্বিধাবোধ হচ্ছে সুশান্তের। নিজেকে সেই অবস্থায় দেখে বিস্মিত স্বরে সে বলল, এসব কি? এই পোশাক, দাড়ি, এই গলার মালাগুলো, মাথায় এই পাগড়ি, আর এই দাড়ি, কি হচ্ছে এসব? তো আমি কিছুই বুঝতে পারছি না। সে কোয়ার্টারের দরজা খুলে তার মাথা থেকে পাগড়িটা খুলে ফেলতেই যাচ্ছিল, পেছনের দিকে আয়নার সামনে দাঁড়িয়ে এমন সময় হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা মন্ত্র উচ্চারণের শব্দ শুনে সে আবারও যেন তার মাথার মধ্যে আবার পাগড়িটাকে পরে রাগে গজগজ করে উঠে বলল, আমার শাসন করা মসনদে মন্ত্র পাঠ করে করে তার মুন্ডচ্ছেদ না করলে আমার নামও মিরাজউদ্দিন খিলজি না। এই বলে সে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও একটা মুচকি হাসি হেসে তার কোমরের মধ্যে পোশাকের খাজে একটা তরবারি বের করে এক হাতে করে সেটাকে নিয়ে কোয়ার্টারের বাইরে চলে গেল। সুশান্ত যেন আর নিজের মধ্যে নেই। সে কেমন হিংস্র জন্তুর মতো গর্জন করতে করতে ক্রমশ জঙ্গলের দিকে ধাবিত হতে লাগলো। জঙ্গলের ভেতর থেকে এখনো ভেসে আসছিল সেই মন্ত্র পাঠের শব্দ, তবে এখানে যেন সেটা খানিকটা স্পষ্ট হচ্ছে। মন্ত্রটা বৌদ্ধ ত্রিশরণমের মন্ত্র, কিন্তু এত রাতে কে সেই মন্ত্রটা পাঠ করছে? জোরালো বৃষ্টির মধ্যে রাগে গজগজ করতে করতে তরবারি হাতে জঙ্গলের দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো সুশান্তরূপী মিরাজউদ্দিন। আর তার সঙ্গে চিৎকার করতে করতে সে বলল, কে এই মন্ত্র পড়ছে? এ আমার অধীনস্থ জমিনে
শুধু আমার খোদার নাম উচ্চারণ হবে। তাই বলছি, হিম্মত থাকে তো সামনে আয়। এই মন্ত্রপাঠ বন্ধ না করে, না হলে মাথাটা শরীর থেকে আলাদা করে দেব। এই মন্ত্র বন্ধ কর, কর বলছি। এ হলো নবাব মিরাজউদ্দিন খিলজির আদেশ। কিন্তু সেই মন্ত্র বন্ধ হলো না, বরং তা যেন আরো উচ্চ স্বরে পরিলক্ষিত হতে লাগলো সেই বুদ্ধের ত্রিশরণম মন্ত্র। শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। আর সেই মন্ত্রে এবারে যেন গোটা জঙ্গলময় এক ভূকম্পন অনুভূত হতে লাগলো। তবে মিরাজউদ্দিন থামল না। সেই জঙ্গলের গভীরে তার তরবারি নিয়ে ছুটে যেতে লাগলো সেই মন্ত্রকে অনুসরণ করে। আর বেশ খানিকটা এগোতেই সে দেখতে পেল কতগুলো প্রদীপের সামনে বসে এক বৌদ্ধ লামা সাধু এক গাছের নিচে বসে মূর্তির সামনে সেই মন্ত্র পড়ে চলেছেন। সেই লামা সাধুকে দেখতে পেয়ে মিরাজউদ্দিন একটা বাঁকা হাসি হেসে তার তরবারি খানিকটা শূন্যে তুলে তার গলায় আঘাত হানল। এগিয়ে গিয়ে তার গলায় সেই তরবারির কোপ বসাতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার চোখের সামনেই দেখল সেই লামা সাধুর মাথাটা গড়িয়ে পড়ে গেল সেই দেবতার পায়ের কাছে। আর তারপরেই ঝড়ের গতিতে তার দিকে ঘুরে গেল সেই মুন্ডবিহীন বৌদ্ধ লামা সাধু। আর তারপরেই শোনা গেল একটা গুরু গম্ভীর তির্যক ফ্যাঁসফ্যাঁসে শব্দ। সে তাকে বলল, একজনের মাথার কতবার কাটবি তুই শয়তান মিরাজউদ্দিন? আজ থেকে প্রায় 250 বছর আগে তুই তো ঠিকই এইখানেই আমার মাথাটা কেটেছিলি, মনে পড়ে তোর শয়তান? আর তার সাথে আমার বিহারের সব শিষ্যদের তুই সেই দিন নির্মমভাবে হত্যা করেছিলি পাপিষ্ট। তোর জন্যই তো অপেক্ষা ছিল রে, তোর জন্যই তো অপেক্ষা ছিল। আমার এতদিনই জঙ্গল, আমার সব শিষ্যরা সকলেই তোর জন্যই অপেক্ষা করছে রে। আজকে তুই মরবি। যার সম্পদ নষ্ট করেছিস সেই তোকে শাস্তি দেবে। সুশান্ত তার কথা শুনে একটা উল্লাসের হাসি এসে তাকে বলল, তুই আমার কেয়ামত লিখবি? আমি কে জানিস? নবাবি মিরাজউদ্দিন খিলজি। আজও তোকে আমি সেইভাবেই মারব যেভাবে মেরেছিলাম। আর আজও তোর ওই ঘুমন্ত প্রভু কিংবা কার কথা জানি বলেছিলি? ও হ্যাঁ, দৌলতের দেবতা, সেও আমার কিছু করতে পারবে না। এই বলে সে বলদাই সিমাইকোর দিকে আবার তার তরবারি তাক করতেই যাচ্ছিল। ঠিক এমন সময় একটা প্রবল ভূকম্পন অনুভূত হতে লাগলো চারিদিকে। আর তার সাথেই মিরাজউদ্দিন খিলজি শুনতে পেল তার চারিদিক থেকে ভেসে আসছে কতগুলো ঘোড়ার ডাক। আর তার সঙ্গেই তার চোখের সামনে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখলো সে। বলদাই সিমাইকো সেই বুদ্ধের মূর্তির সামনে বসে অনর্গল মন্ত্র জপ করছিলেন। সেই মূর্তি থেকে কেবল এক চোখ ধাঁধানো তির্যক আলো নির্গত হতে লাগলো। আর তার সঙ্গেই সেই আলোকরশ্মি থেকে আবির্ভূত হলেন ত্রিমস্তক বিশিষ্ট এক প্রকাণ্ড বড় দেবতার মূর্তি। তার ডান দিকের মস্তক দেবী বেঞ্জাইতেন তথা দেবী বৌদ্ধ সরস্বতী, সাম্য মুখমণ্ডল এবং প্রসন্ন বদনা, ও তার ঠোঁটে লেগে আছে মৃদু এক হাসি। সে এবার তার বন্ধ দুচোখ উন্মুক্ত করে দৃষ্টি নিবদ্ধ করল মিরাজউদ্দিন খিলজির দিকে। বাম দিকের মস্তকটি বৌদ্ধ রক্ষাকর্তা মহাকাল দাইকো কুতেনের। তার বন্ধ চোখদ্বয় খুলতেই সেই বাম দিকের মুখটিও হিংস্র এক প্রবল গর্জন করে তার বড় বড় দাঁত বের করে হিংস্র চাহিনি দিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। আর এবার তৃতীয় মস্তক তথা মুখ্য মস্তকের চোখ দুটো দৃঢ় এবং মুখমণ্ডল থেকে হলদে আলো নির্গত হচ্ছে। আর মুখের মধ্যে রয়েছে প্রবল গাম্ভীর্য ও ভ্রুকটি। সেই ত্রিমস্তক দেবের মধ্য মস্তকে রত্ন শোভিত এক সিংহের মুকুট এবং দুটি মুখের উপরে তার তুলনায় ছোট দুটো সূক্ষ্ম মুকুট বিদ্যমান। তার 8টি হাতের মুখ্য 2 হাতে অমূল্য বৌদ্ধ জ্ঞানের সুরক্ষার আধান শক্তি
এবং অন্য হাতে রত্নখচিত তার বাহন নকুল। আর পেছনে 6 হাতে বিদ্যমান একটি ত্রিশূল, বর্ষা, জপমালা, তরবারি, রত্নখচিত চাবুক এবং একটি চক্র। তার শরীর থেকে নির্গত 3টি আলো, ডান দিক থেকে সাদাটে একটা আলো যা তার ডান মস্তকে বিদ্যমান, আর তার মা মস্তকে বিদ্যমান নীলচে আলো, এবং তার প্রধান মস্তকে বিদ্যমান হলদেটে এক তপ্ত কাঞ্চন আলো, এবং তার শরীরময় যুদ্ধ বর্ম এবং রত্নখচিত অলঙ্কার রয়েছে, এবং প্রত্যেক বাহুর অলঙ্করণে সর্পখচিত রত্ন বিদ্যমান। তার কোমরে বিদ্যমান সিংহ সাদৃশ্য মুখ এবং তার 3টি ত্রিভুজাকৃতি পা বিদ্যমান। সেই উগ্র শান্ত ন্যায় বর্ণ দেবতা বৈশ্বরণ মিরাজউদ্দিন খিলজির দিকে তাকিয়ে তাকে বললেন, আজ তুই বিনাশ হবি, যেভাবে বিনাশ হয়েছিলি সেই যুগেও। আমি তোকে সেই কুমিরময় সরোবরের দিকে টেনে নিয়ে গিয়েছিলাম তোর ঘনিষ্ঠ বন্ধুর ছদ্মবেশে, আর এ জন্মেও তোকে আমি শেষ করব। আমার নিষ্ঠাবান ভক্ত বলদাই সিমাইকোকে নির্বাণ লাভের পথ দর্শন করাবো। সুশান্ত সেই প্রকাণ্ড দেবতার দিকে তার আঙুল তাক করে বলল, কে তুমি? কে? আমি অরণ্য ও সম্পদের দেবতা বৈশ্বরণ, আর তার সঙ্গে তোর শেষ নিয়তি। এই বলে সেই মুখ্য মুখটি থামতেই মুখ্য মস্তিষ্কটি সহ তার বাকি মস্তিষ্কগুলো তীব্র মহাকাশের মতো ঘূর্ণন করতে লাগলো। আর সেই ঘূর্ণন থামতেই বৈশ্বরণের ডান পাশের দিকে থাকা দেবী বৌদ্ধ সরস্বতী বেঞ্জাইতেনের সাম্য মুখটি উচ্চ স্বরে হাসতে হাসতে তাকে বলল, বোধ বুদ্ধি লোপ পেয়েছে তোর, বিনাশ হবি আজ আবার। ধর্মান্ধ হয়েছিলি তুই, আজ আমার এই জপমালার সর্পরূপ নিয়ে তোর গলায় পিছিয়ে দেব। প্রত্যেক মুহূর্তে তুই তার শুধুই ছবল খাবি। বিষক্রিয়া ঘটবে তোর কুবুদ্ধির এই মস্তিষ্কে, কিন্তু মৃত্যু সহজে মিলবে না। এই বলে তার এক হাত থেকে সেই জপমালা মিরাজউদ্দিনের দিকে ছুঁড়ে দিতেই মিরাজউদ্দিনের গলায় পেঁচিয়ে গিয়ে তার মাথায় ছোবল বসাতে লাগলো। এরপর ধীরে ধীরে বৈশ্বরণের বাঁ দিকের মাথাটা বৌদ্ধ মহাকাল তথা দাইকো কুতেন সেই কক্ষপথের মধ্যে ঘুরতে ঘুরতেই তাকে বলল, ভগবান বুদ্ধের বিহার ধ্বংস করতে চেয়েছিলি তাই না? পবিত্র ক্ষেত্রকে অপবিত্র করতে চেয়েছিলি তুই তোর যেই 2 হাত দিয়ে। সেই হাতে এক্ষুনি তোর 2 হাতে আমি দাবানলের মতো আগুন লাগিয়ে দেব। জ্বলবে, পুড়বে, কিন্তু তুই মরবি না। এটাই তোর শাস্তি। এই বলে সেই বাম মস্তক থামতেই সুশান্তর 2 হাতের দিকে দাইকো কুতেন তার চোখ দিয়ে আগুন নিক্ষেপ করতে শুরু করলো। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। আর এর মধ্যেই আবার সুশান্তের আদল ফিরে পেতেই তার চোখের সামনে ভাসতে লাগলো আর একটা পাপের স্মৃতি। আজ থেকে 2 বছর আগে যখন সে বেকার হয়ে চাকরি খুঁজছিল, তখন সে দার্জিলিংয়ের এক বৌদ্ধ মঠের দারোয়ানের কাজে নিযুক্ত হয়। কিন্তু কম পারিশ্রমিক হওয়ায় একদিন ভোর রাতে মঠের অধ্যক্ষ প্রার্থনার জন্য তার ঘরে অনুপস্থিতিতে সে তার ঘরে ঢুকে তার আলমারি থেকে টাকা চুরি করে পালানোর ফন্দি আটে। সে আর তখনই একটা অদ্ভুত মূর্তি দেখতে পায়। সেই মূর্তি এখন তার সামনে দাঁড়িয়ে, সেই রকমেরই সাদৃশ্যের। লোভে পড়ে পালাবার সময়ই মূর্তিটা সে চুরি করে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় একজন ছোট্ট শ্রমণ তাকে দেখে ফেলে। সকলকে ডাকতে যেতেই ঘরের আলমারির দিকে সজোরে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মঠের পাঁচিল টপকে পালায় সে। পরে সেই মূর্তি চোরা বাজারিতে বিক্রিও করে এবং সেই চোরাই টাকা দিয়ে দিব্যি 2 বছর ভালোই কেটে যায় তার। সুশান্তের সাদৃশ্য আবার মিলিয়ে গিয়ে মিরাজউদ্দিন খিলজিতে রূপান্তরিত হতেই অনবরত সর্পঘাত ও 2টো হাতের মধ্যে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে তাকে বলল, না, এভাবে আমি শেষ হব না। খোদা তাআলা আমার এই নাসিব লিখতে পারে না। এভাবে আমি শেষ হতে পারি না। সে আর কিছু বলবার আগেই বৈশ্বরণ তাকে বলল, তোর মৃত্যুকাল আগত। যুগে যুগে তোর মতো অধর্মের নাশে আমি আবির্ভূত হই। আমি কখনো জ্ঞানরূপিণী বাক্যদাত্রী, আবার কাল ভৈরবরূপী অপরাধীদের ধ্বংসকর্তা। আমি বৈশ্বরণ, আমি
তোর সংহারক। যে ইতিহাস তুই কালিমালিপ্ত করেছিলি, এক নিষ্ঠাবান বৌদ্ধ সাধককে নির্মমভাবে হত্যা করে তার প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করেছিলি, তার শাস্তি তুই পাবি। এ জন্মে যার মূর্তি তুই অজ্ঞানে লোভের বশে চুরি করেছিলি, সেই তোকে আজ ধ্বংস করবে। এই বলে বৈশ্বরণ তার এক হস্তে থাকা বর্ষা নিক্ষেপ করলো সুশান্তর দিকে, আর তার সঙ্গেই সেই বর্ষা গিয়ে বিঁধল তার পেটের মধ্যে। আর মুহূর্তের মধ্যে রক্তস্নাত হয়ে উঠল তার গোটা শরীর। তার তীব্রতর চিৎকারে যেন গোটা জঙ্গল কেঁপে উঠল। আর তারপরেই সে লুটিয়ে পড়ল মাটির মধ্যে যন্ত্রণায়। ছটফট করতে করতে সে তার পেটে বিধানো সেই বর্ষাটা উপড়ে ফেলবার চেষ্টা করতে লাগলো। তাতেও ব্যর্থ হলো সে। সেই মাটিতে লুটিয়ে ছটফট করা অবস্থাতেই চিৎকার করে বৈশ্বরণের দিকে তাকিয়ে চিৎকার করে একবার উচ্চারণ করলো কতকগুলো শব্দ। বলল, আমি আবার ফিরে আসব, অন্য কোনো রূপে, অন্য কোনো নামে। বৈশ্যবান ভগবানের যেমন বারবার জন্ম হয়, শয়তানেরও তেমন বারবার জন্ম হয়। আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। তারপরেই সে কেমন যেন অসাড় হয়ে গেল ধীরে ধীরে। বৈশ্বরণ এবার তার ক্রোধিত মূর্তি ছেড়ে শান্ত মূর্তিতে ফিরে এলেন। আর তাকে দেখে বলদাই সিমাইকো নত মস্তকে তাকে প্রণাম করতে যেতেই বৈশ্বরণ বললেন, তোমার নির্বাণ পথ প্রশস্ত বৎস, আর কোনো বাধা নেই। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি বৎস। যাও, এবার তোমার শ্রীকর্ণ বিহারের সমস্ত শিষ্যদের নিয়ে এই জঙ্গলের উত্তর দিশায় থাকা হেরা নদীর দিকে এগিয়ে যাও। সেখানে সে দাঁড়িয়ে আছেন, তোমাদের নির্মাণ পথে নিয়ে যেতে, তোমার মুক্তি লাভের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাও, তুমি ফিরে যাও তোমার আসল গন্তব্যে। তোমার একনিষ্ঠ শ্রদ্ধা নিবেদনে সে বহু পূর্বেই সন্তুষ্ট হয়ে আছে। যাও পুত্র, মোক্ষ লাভ করো। আপাতত বিদায়, তুমি মোক্ষগামী হও। কথাটা বলে বৈশ্বরণ মৃদু হাসলেন। বলদাই সিমাইকো তাকে প্রণাম জানালেন আবার। আর ধীরে ধীরে বৈশ্বরণ একটা উজ্জ্বল আলোতে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেলেন ঊর্ধ্ব আকাশে। বলদাই সিমাইকো আবারও ত্রিশরণম পাঠ করতে শুরু করতেই এবার জঙ্গলের অন্ধকার বিদীর্ণ করে তার সমস্ত শিষ্যদের প্রদীপ হাতে সে দেখতে পেল। এমনকি তার দুই শিষ্য তামস ও থুরুককেও দেখতে পেল তাদের মধ্যে। তারা সকলেই হাসছে। তাদের প্রদীপের একত্রিত আলোতেই বলদাই সিমাইকোর মস্তক আবার ফিরে এলো তার শরীরে। তারা সকলে ত্রিশরণম পাঠ করতে করতে এগিয়ে এলো হেরা নদীর দিকে। সেখানে যেতেই বলদাই সিমাইকো দেখলেন নদীর ওপারে থাকা বিশাল এক পদ্মে বসে তার দিকে দুহাত বাড়িয়ে স্বয়ং সিদ্ধার্থ বুদ্ধ। সে বলদাই সিমাইকোকে দেখে ধীর কণ্ঠে বললেন, এসো পুত্র, আমার হাত ধরে মোক্ষপদগামী হও। আমি জানি এই দীর্ঘ সময়কালে তুমি শুধু আমার দর্শনের জন্য এত আকুল হয়ে উঠেছিলে, তাই আমি আর শেষ পর্যন্ত তোমাকে দর্শন না দিয়ে থাকতে পারলাম না। এসো পুত্র, আমার নিকটে এসো। বলদাই সিমাইকো সহ তার সকল বৌদ্ধ বিহারের শিষ্যরা তাকে প্রণাম জানিয়ে একে একে হেরা নদীতে নেমে বুদ্ধের দিকে এগিয়ে যেতে লাগলেন ত্রিশরণম মন্ত্র পাঠ করতে করতে। বুদ্ধ চোখ বুঝলেন। তারপরেই ধীরে ধীরে নদীর মধ্যে থাকা সকলেই মিলিয়ে যেতে লাগলো বুদ্ধর মধ্যে, এবং পরিশেষে বুদ্ধ নিজেও মিলিয়ে গেলেন হীরা নদীর পক্ষ থেকে। শীতের এক রাত, আজ প্রায় কেটে গেছে 12 বছর। সরল পাতার জঙ্গলে নতুন কোয়ার্টার তৈরি হয়েছে। তার সঙ্গে 10 জন বন দফতরের অফিসার কর্মীরা এই জঙ্গলের কোয়ার্টারে আছে। আজ ভীষণ ঠান্ডাও পড়েছে। আর তার মধ্যে বাইরের জঙ্গলের শুকনো খড়ি আর পাতা দিয়ে আগুনটা নিভতেই সকলের মতো সুলেখও কোয়ার্টারে ফিরে যাচ্ছিল। এমন সময় হঠাৎ জঙ্গলের মধ্যে একটা আওয়াজ শুনতে পেয়ে সে টর্চ হাতে জঙ্গলের দিকে ছুটে গিয়ে দেখল কেউ কোথাও নেই। সে ফিরে আসছিল। এমন সময় হঠাৎ একটা অদ্ভুত জিনিসকে সে তার পেছন দিকে দেখতে পেল। একটা লোক, সম্ভবত একজন কাঠুরে রক্তস্নাত মৃতদেহ পড়ে রয়েছে মাটির মধ্যে উবু হয়ে, আর তার ঠিক পিঠের ওপর
একটা মাঝারি আকৃতির দেবী মূর্তি। সেই মূর্তিটির ভেতর থেকে একটা নারী কণ্ঠস্বর শুনতে পেল সুলেখ। আমি যক্ষিণী হারতি। বহু বছর পূর্বে এই জঙ্গলে বৌদ্ধ বিহার থেকে আমার এই মূর্তি তুলে এনে ফেলেছিল মিরাজউদ্দিন খিলজি। তারপর থেকে আমি এই জঙ্গলে আটকা পড়ে আছি। নবাব মিরাজউদ্দিন খিলজির সেই বৌদ্ধ বিহার আক্রমণের রাতে বদলায় সিমাইকোকে বাঁচাতে বা সুরক্ষা দিতে না পারায়, তাকে সঠিক পথ দেখাতে সাহায্য না করায়, আমি সকল বৌদ্ধ যক্ষগণের শাপগ্রস্ত হওয়ায় আমাকে বহিষ্কৃত করেন যক্ষপতি বৈশ্বরণ। আর আমাকে এই জঙ্গল থেকে তুমি বাইরে নিয়ে যেতে পারলে আমি আবার মুক্ত হব। আমাকে নিয়ে যাও তোমার সঙ্গে, নিয়ে যাও আমাকে। সুলেখ সেই নারী কণ্ঠস্বরের কথা শুনে কেমন যেন বশীভূত হয়ে গেল ধীরে ধীরে, আর এগিয়ে গেল মূর্তির দিকে। তারপর সেই মূর্তিকে সে দু হাতে তুলে নিয়ে জঙ্গলের বাইরে যাবার জন্য পা বাড়াতেই অন্ধকারে একটা বর্ষা কোথা থেকে জানিয়ে এসে বিঁধল তার বুকের ভেতর, আর তার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ল সে। মূর্তিটা তার হাত থেকে জঙ্গলের দিকে কোথাও একটা পড়ে গেল, আর তারপরেই সেই যক্ষিণীর মূর্তি থেকে দেবীর সাদৃশ্য নিয়ে আকাশ পানে তাকিয়ে এক মহিলা কণ্ঠস্বর চিৎকার করে বলল, একদিন না একদিন আমি মুক্তি পাবই বৈশ্বরণ। এই জঙ্গল থেকে আমি মুক্ত হয়ে আবার ফিরে যাব আমি। কেউ ঠিক আসবে আমাকে এই জঙ্গল থেকে মুক্তি দিতে। সে আবার হয়তো কোনো ভগবান, না হলে কোনো শয়তান। সে হয়তো তার নিজ স্বার্থে আসবে, কিন্তু আমি তাকে সাহায্য করব। আমি মুক্তি পাবো। আমি একদিন ঠিক মুক্তি পাবো এই জঙ্গল থেকে। আমি মুক্তি পাবো, মুক্তি পাবো আমি। শেষ হলো আজকের গল্প দেবোত্তম দের লেখা বৈশ্বরণ। গল্পকথক সমীরণশীল। সুশান্তের চরিত্রে রনিত চ্যাটার্জি, জয়ন্তের চরিত্রে অচ্যুত সাহা, পরেশবাবু ও তামসের চরিত্রে নিরুপম নাথ, লামা বলদাই ও দাই ককুতেনের চরিত্রে অরিত্র মুখার্জি, বেঞ্জাইতেন ও যক্ষিণীর চরিত্রে পিয়ালি মণ্ডল, ভগবান বুদ্ধের চরিত্রে অরিন্দম রায়, প্রচ্ছদ নির্মাণ সূর্য দাস, আবহ নির্মাণ সায়ক পাল ও টিম অ্যানোনিমাস, প্রচার সহযোগিতায় সায়ন দে ও আয়ুষ কারার, পরিচালনায় সমীরণশীল, সহপরিচালনা গল্পের সূত্রধর এবং বৈশ্বরণের চরিত্রে আমি সোহম ঘোষ। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।